রাজারবাজার সায়েন্স কলেজের একেবারে বিপরীত দিকে একটা ঐতিহ্যবাহী হল ফেডারেশন হলে, যেখানে আয়োজন করা হয়েছে কলকাতা পথকথা আয়োজিত একটা অন্যরকম এক্সিবিশন। যে এক্সিবিশন রয়েছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে, এবং ভারতের স্বাধীনতা সংগ্রামীরা যে সমস্ত জিনিস ব্যবহার করেছেন, যে সমস্ত বিষয় সামগ্রী রয়েছিল ওনারা যেগুলো ব্যবহার করে, এবং ওই সময় যে পত্র পত্রিকা বেরিয়েছিল, ম্যাগাজিন বেরিয়েছিল, সেই সমস্ত এক্সিবিশন আমাদের আজকে এই হলে ফেডারেশন হলে আয়োজন করা হয়েছে, কলকাতার পথকথা আয়োজিত। এবং এখানে রয়েছেন বিভিন্ন গুণী মানুষেরা এবং অনেকে আমন্ত্রিত রয়েছে। আপনাদেরকে সেই প্রদর্শনীর মধ্যে আমরা নিয়ে যাই। এবং এখানে সালটাও দেখতে পারবে যে 20 জুন 1947 সালে কিন্তু এই পেপারটি আর কি বেরিয়েছিল। 1947 সাল যখন আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছিল, এবং জুনে কিন্তু আমাদের 15ই আগস্ট নয়। এখানে ইতিহাসও দেওয়া আছে কীভাবে কি এলো দেশলাই। এই যে শ্রীরামকৃষ্ণ দেশলাই দেখে গেছিলেন, ওর মানে দুটো লেখা, এবং উনি দুবার বলেছেন যে 1000 বছরের অন্ধকার ঘর একটা দেশলাইয়ের কাঠিতেই আলোকিত হয়ে যাবে। আবার অন্য জায়গায় বলেছেন দেশলাই যে বিষয়াসক্ত মন মানুষের, সংসার আসক্ত মন ভিজে দেশলাই মতন, যে 1000 বছর জ্বলবে। তার মানে কতদিন আগে উনিও দেশলাই দেখে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কালার প্রিন্ট হয়েছে, মানে লিথো ইয়েতে বা কাঠ খোদাই সেই হিসেবে এইরকম কাঠ খোদাই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে, কিন্তু আমরা এগুলো যেগুলো পেয়েছি এই সমস্ত অরিজিনাল, মানে জেরক্স করা নেই। কেন এই স্ট্যাম্পগুলো তো কালারে আছে না, এগুলো তো এই স্ট্যাম্পগুলো দিয়ে আপনার খোঁজেন কালারেও আছে, কালার কিন্তু মিশে গেছে। সেদিনে স্বাধীনতা আমি এমন একজনকে দেখেছি, মানে জাস্ট আপনাকেও চিন্তা করতে পারবেন না, মাস্টারটা সূর্য সেন, তার সঙ্গে তার সহযোগী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, 102 বছর প্রায় বয়স। আমি তাকে চট্টগ্রামে দেখেছি, তিনি চট্টগ্রাম অস্ত্রাগার করেছিলেন নিজে, সেটাও দেখেছি। হ্যাঁ, তার সঙ্গে আমার ছবি আছে। হ্যাঁ, ওর 101 বছর। আমি 2012-তে গেছি, 1911 সালে জানুয়ারিতে জন্ম। মাস্টার উনি সেই চট্টগ্রাম মাস্টার ওইখানে উনি ছিলেন, দেখেছি সরাসরি।
আমি কাজ করি আমার নাম সৌভিক মুখার্জি। আসলে কলকাতা পথকথার উদ্যোগে এবং আমাদের এই টেলিভিশন হলের ডাকে আমরা তো আজকে কিছু তারা সংগ্রহের পাঠিক আছে তারা এখানে ডিসপ্লে করছি দেখাচ্ছি পরবর্তী তাদের। আমি যে বিষয়টা নিয়ে চর্চা করি সেটা হচ্ছে এফেমেরাল একটা বিষয়। আমরা বিভিন্ন বিষয়টা হচ্ছে যে যেটা খুব অনিশ্চিত কারণ এটা খুব কম সময়ের জন্য গুরুত্বপূর্ণ। মানে ধরুন এর মধ্যে কী হয় টিকিট হতে পারে। ধরুন আপনি টিকিটের কথা ধরুন আপনি বাসে উঠলেন, বাস থেকে নেমে গেলেন, এই যে বাসে উঠলেন এবং নেমে গেলেন টিকিটের ভ্যালিডিটি কিন্তু সময় নেই। এই ধরনের ক্ষণস্থায়ী বিষয়গুলো আমার সঙ্গে প্রধান ফোকাস। যেমন ধরুন এখানে আমি আপনাকে একটা জিনিস দেখাই, এটাকে লিফট যেটা আপনাকে দেখাচ্ছিলাম। এখন এখানে বিরাট সভা মির্জাপুর পার্ক, মানে এখন সুবোধ মল্লিক স্কোয়ার, যেগুলো লেখা আছে অহিংস আন্দোলন। তাহলে এইটা হচ্ছে অহিংস আন্দোলনের মিটিংয়ের প্রচারের লিফট। এই লিফটের যদি সেই মুহূর্তে বেরিয়েছিল অহিংস আন্দোলনের সময়। আচ্ছা আচ্ছা, সেই লিফলেট আমরা দেখছি। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আপনার যদি আপনি এখনও লিফলেট পান, লিফলেটটা তো আপনি ছিঁড়ে ফেলে দেন, কারণ এগুলো আমরা রাখি। ভবিষ্যতের কথা এবং এগুলো তো আরোই দেখা যেত, এখানে থাকতে যত আপনার বিপ্লবের উদ্যোগ দেওয়ার জন্য আপনি জয়েন দ্য ভার্স, মানে আপনাকে এই লিফলেট যদি পে করুন। আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, নকশাল নিষিদ্ধ, সেই নিষিদ্ধ কোনো নকশালের লিফলেট যদি আপনার কাছে থাকে, আপনি সরকারের কাছে প্রশ্ন নেবেন যে কোথেকে পেলেন, কী পেলেন, ঠিক তেমনই এটা যদি থাকতো আপনি মেলে পড়ে যেত। মানে কী করছো, বাচ্চাদের তাদের পোশাক বাচ্চারা এটা দিকে দৌড় মারে, আর বড়রা পড়ার পরেই সেটাকে ধরে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যে ফেলে দেওয়া হয়, সেটা নষ্ট হয়ে গেল। ফলে যে জিনিসটা ফেলে দেওয়া হয়, নষ্ট হয়ে গেলে সেই জিনিসটা সুযোগের দিক দিয়ে টাকা তো একটু ছিঁড়ে ফেলে দেবে, ফলে তার পাওয়ার চান্সেস থাকে। এই ছবিটাও আমি পেয়েছিলাম একটা খুলনা থেকে 1942। এখানে এই মহিলারা সেই সময় অসহযোগ আন্দোলনে গিয়েছিলেন এবং দে আর বিয়ারিং দ্য বার্ডস, অন্তত একদিনের জন্য এগুলো জেলে ছিলেন, যেটা খুবই সেই সময় এবং ধরুন আপনাকে আরেকটা কথা বলে যে আমি যে বারবার বলছিলাম না যে আমি খনিজ বিষয়গুলোকে নিয়ে করি, আমি এরকম জিনিসপত্র করতে কিন্তু একটা প্রাইভেটের একটা কাগজ পাই, সেটা বাইরে স্বাধীনতার সঙ্গে রিলেটেড না হলে একটা খুব ইন্টারেস্টিং লেখা দেখুন। এখানে একটা লেখা, আজ আমার বাড়িতে সুভাষচন্দ্র বসু আসিয়াছিলেন, আমি ওনাকে প্রণাম করি। হোয়াটসঅ্যাপ নেই, ফেসবুক নেই, ধরে নিলাম করে একটি মহিলা নমস্কার করেছিলেন, তিনি কাউকে বলতে পারছেন না, তিনি ডায়েরিতে লিখে যাচ্ছেন যে আমি সুভাষচন্দ্রকে নমস্কার করছি। কী করবো? এইগুলোই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে একটা মানুষের মনের ভাবনা। কলকাতাতে কি আপনার দাদু ঠাকুরদার তার তো সেই সময় নমস্কার করেছে, সে ফেসবুকে স্ট্যাটাসে দিতে পারছে না, হোয়াটসঅ্যাপে দিতে পারছে না, তিনি লিখে রাখছেন। আমার এখানে অনেক বেশি কাজ করে জুতোর কোম্পানি, এটা ইংরেজদের সাথে ব্যবসাও করতে হবে, আবার বাঙালির ব্যাপারটাও রাখতে হবে, তাই কিন্তু নাম দিয়েছিল সুসংবাদ। সু মানে
তো আচ্ছা আচ্ছা এবং সংবাদ, এই যে সংবাদটা সকলের কাছে পৌঁছে দেবে। এই সময় ধরুন 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে, সেদিন আমরা কীরকম ছিলাম দেখেছি। আমি একটা পুরোনো ফাইলের মধ্যে প্রায় 30টা মতো ছবি পেলাম। এই ছবিটা একটু যাচ্ছে, এটা হচ্ছে ভারত মাতা রথ। ভারত মাতা রথ আচ্ছা, এটা ইন্ডিপেন্ডেন্স ডে দিনই একেবারে সেই দিন 1947, 15 আগস্ট। 15 আগস্ট। প্রিভিলেজ এও ছুঁয়ে ফেলে দেওয়া হতো। আপনি তো উৎপলবাবুর কাছ থেকে দেশটাইগুলো দেখেছেন, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে এগুলোকে বলা হয় স্বাধীনতার দেশ। আমি এখানে কিছু স্বাধীনতার দেশলাইয়ের দেশলাই তো কাঠের বাক্স হতো, পুরো লেবেল লাগিয়ে দেয়। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত মানুষেরাই বলেছিলেন যে স্বাধীনতা আন্দোলন যেটা হচ্ছে সেটা যেমন শুদ্ধি ফ্রম দ্য হোম, চ্যারিটি ফ্রম দ্য হোম। দেখুন এখানে একটা গান্ধীজির ছবি ওটা, মানে কাঠের বাক্সের উপর যে লেবেলটা লাগাতো সেই লেবেলগুলো তুলে নেওয়া হচ্ছে। বাক্সটা তো নষ্ট হয়ে যায়, ওটা ফুড ডিস্ট্রয় হয়ে যায়। এগুলো লেবেলগুলো আমরা কষ্ট করে জল দিয়ে আমার ফোকাস সেটা না। ধরুন এই একটা দেশলাই নিয়ে তখন একজন ভদ্রমহিলা ঘরের ভিতর চলে যাচ্ছে, তখন দেখছে মহাত্মা গান্ধী রিলেটিং টু দ্যাট লিডার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ইন্ডিপেন্ডেন্সের সাথে তিনি রিলেট করছে। এখানে দেখুন ট্রাই কালার হয়েছে, গেরুয়া এসছে, সবুজ এসছে। তার ভিতর ভারত মাতা থাকবে না তার ভিতর চরকা থাকবে না এইটা এখন ক্লিয়ার হবে। এগুলো আস্তে আস্তে উঠে আসে। কিন্তু দেখুন মানুষ কলকাতা মানুষেরই ব্যবহার করতে হতো, তাহলে কালারের চেঞ্জটা কিন্তু তারা মোটামুটি মেনে নিচ্ছে, কিন্তু ফর্মেশনটা থাকবে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সপেরিয়েন্স। আমরা তো সেই বাক্স ফিরে ফেলেনি। যেমন ধরুন দেশীয় রাখবেন একটু ভেঙে যাবে। এই যে দেশীয় যে কোম্পানিগুলো ছিল পারফিউম, 20টার পারফিউম লেভেল, সব থেকে মনে হচ্ছে পারফিউম লেভেলটা গোল হয়, এটা খুললে খুঁজে খুঁজে। যেমন ধরুন আদি তো আমাদের কাছে একটা বিপ্লবের মন্ত্র, সেই বঙ্গলক্ষ্মী এটা হচ্ছে ক্লথ লেভেল। ক্লথ লেভেল মানে যে তিন কাজ তাকে লেভেল দেওয়া যাবে, এটা হচ্ছে সেই লেভেল। মানে দেখবেন শাড়ির ভেতরে কাঁচের ভেতরে এটা একটু মাদিক চেপে মাদিক চাপিয়ে দিন। These are the only company of the production of খাদি। এদের কোম্পানিকে সেট করে দিয়েছে, ব্যাংক দরজা বন্ধ করে দিয়েছে, প্রোডাকশন কন্ট্রোল করার চেষ্টা করেছে, সারা শিল্পকে ঘুরিয়ে সরিয়ে ভাঙিয়ে দিয়ে খাদি প্রোডাকশন খাদি ব্যবহার করে। সেটা হচ্ছে আমাদের যেটা বলেছি সহজতা করতে হবে, করতে হবে। খাদি রকম একটা বাঙালি হয়ে গেছে, একটা ইন্ডিপেন্ডেন্সের একটা হয়ে গেছে। খাদি তোমার কাজের মধ্যে দিয়ে ঘুরে যাচ্ছে। একটা ছাপ আছে, এখানে দেখুন লেখা আছে স্বদেশী বৌদ্ধ বিদ্রোহ, এবং এটা লেখা আছে গেঞ্জি এবং মোজা বিক্রি হয়। মাছের
বারবার বলছি যে কলকাতার সাধারণ মানুষ আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং যে আজাদি যে সাধারণ মানুষগুলো তাদের তারা এই একটা ছবি পেয়েছি মানুষের কতটা কথার জোর এই একটা ছবি পেয়েছি যারা আজাদি ফৌজে অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা আমাকে যিনি বলেছিলেন তিনি বলেছিলেন ইনি হচ্ছেন নেতাজির দাবি, কিন্তু আমার কোনো proof নেই, সো আই ক্যানট আমি বলতে পারবো এটা মৌখিক। এখানে বসে গেছে বলে দেখা যাচ্ছে না, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ছবি আছে। সো এটার ডেট হচ্ছে 1942 ওয়েস হি ওয়াজ ইন বার্লিন। সো আই কালেক্ট দিস ফ্রম বার্লিন। সঙ্গে কথা হয়েছে। এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি বিজয় হাজার যখন মারা গেছিলেন তার ভূমিকা দেওয়া হয়েছিল। যতীন্দ্র মোহন মারা গেছিলেন তার ভূমিকা। আরও আপনি যদি পিছিয়ে যান স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন তাহলে আমরা সিপাহী বিদ্রোহের জন্য সিপাহী বিদ্রোহ সেটা পোর্শন, সেটা হচ্ছে বাট আপনি সিপাহী বিদ্রোহ দেখতে পারেন দেখবেন না কলকাতা বলতে পারেন তার সঙ্গে যেভাবেই হোক আমরা প্রধান কলকাতার মানুষ। সেই সময় 1957-এ অর্থাৎ তখন যে সিপাহীরা কলকাতা আক্রমণে আসে নভেম্বর মাসের আগে থেকে, সেই সময় কলকাতার শেরিফ ছিলেন হেনরি ব্র্যাডন। তিনি এই কলকাতার মানুষকে সংস্কৃতি এবং তথাকথিত কলকাতাকে ফিরে স্বাধীনতা যুদ্ধের সাথে কলকাতার মানুষদের ইন্টারাকশন মানুষ সঙ্গে আছে সেটা ঘুরে আছে সেই ব্র্যাডেনের সম্পর্কটা খুব গভীর। এটা হচ্ছে সেই 1856-এর একটা অরিজিনাল নথি, হেনরি এডওয়ার্ড ব্র্যাডেনের সই করা। তিনি শেরিফ ছিলেন, একটা অর্ডার কপি, বাট দিস ইজ 1857-এর। আরও আগে একটা ইন্টারেস্টিং আছে, তার আগে হচ্ছে এইটা 1856। তার এগুলো অরিজিনাল কপি, একটা মানে 150 বছর একটা কাগজের বয়স। এইখানে দেখুন উপরে লেখাটা এমন করছে তো, কমিশনার অফ পুলিশ, এটা কমিশনার অফ পুলিশের লেখা একটা ডকুমেন্টস। এই ডকুমেন্টসে কী বলা হচ্ছে যে আজ এখন হাই কমান্ডের সেটা ছিল হচ্ছে যে কলকাতা পুলিশ কোনোভাবে হাই তার জন্য এরা দুটো কনস্টেবল লোক বলেছে, যেখানে লেখা আছে তিনটে কনস্টেবল লোক ইত্যাদি অর্ডার কপি বুঝে লেখা। মানে আমার বিষয়টা করছে যে 1857-এ তো একটা সবাই বিদ্রোহ করছে, সামথিং ইজ বার্নিং, যেটা বলি না, যে পেছনে পেছনে একটা আগুন করছে এবং তার গন্ধ পুলিশেরা পাচ্ছে। এই ধরনের অর্ডার কপি দেখলে দিস আর যে এক স্বাধীনতা আমার কাছে তাদের তাকে যে ঘুষগুলো ধরে এটার মধ্যে আপনি আছে, আমি আছি, সবাই আছে, তাদের বিষয় করে খোঁজ নিয়ে দেখেছি এর মধ্যে পিটিএসের পিটিএস মানে যেটা ডিস্ট্রিক্টের কাছে পুলিশ ট্রেনিং, তার পেছনে এরকম লালবাজারে লালবাজার পুলিশ করেছে, লালবাজারে ডাক্তার বাইরে এই ধরনের দেখলাম মনে যাচ্ছে যে আগেকার
কাগজ পাওয়া খুব মুশকিল। কাগজ কাগজকে রাখা তো আরও মুশকিল। কাগজ নষ্ট হয়ে তো সবই ডাস্টিং করা, ব্লিচিং পাউডার দিয়ে দুজনকে খেয়ে তার সাথে পাউডার দিয়ে সব ডাস্টিং করা আছে। আজকে রাখলে সব নষ্ট হয়ে যায়। এখান থেকে ছেড়ে দেবে তখন আপনার ঠিক করে কত বছর হয় ছবি অর্জনের একটা পোর্শন এখানে আমরা তো বিদেশে করেছি। আমার দাদু ডক্টর ললিতমোহন বিশ্বাস, যিনি ক্যালকাটা কর্পোরেশনের 35 থেকে 40 সাল চিফ হেলথ অফিসার ছিলেন, সেই সময় নেতাজি তাকে একাধিক চিঠি দিয়েছিল। এখানে একই দিনে দেয়া দুটো চিঠি 1839, এবং তিনি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের ছিলেন প্রেসিডেন্ট। সেই সময় এই দুটো চিঠি একই দিনে দেয়া। আর পাশে হচ্ছে শরৎ বোস, নেতাজির ভাই দাদা শরৎচন্দ্র বোসের চিঠি। একাধিক চিঠির মধ্যে এই চিঠিগুলো এরকম ডেটে আছে 18 ডিসেম্বর 1938। এটা হচ্ছে 5 জানুয়ারি 1939। সবই 38-39-এর সময়কার ছিল। এটা একে ফজলুল যখন চিফ মিনিস্টার ছিল তখন উনি ওনার প্যাডে দিয়েছিলেন চিঠিগুলো। এটা হচ্ছে আমাদের হেমন্ত বোসের চিঠি। এটা নীলি সেনগুপ্তের চিঠি, নীলি সেনগুপ্ত। এটা ডক্টর ইউএন ব্রহ্মচারী, উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর চিঠি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিজয় সিংহ নায়ার, উনি বিধান রায়ের সময় ডেপুটি মেয়র হয়েছিলেন। এটা বিধান রায়, এটাও বিধান রায়। আরও প্রচুর চিঠি আছে, সেটা এখানে আনা সম্ভব হয়নি। স্বাধীনতা সংগ্রামের সময় যে চিঠিগুলো আর কি মানুষ পাঠিয়ে থাকে, সেইগুলো আমরা এখন দেখছি, তাই মানে 40 সালের আগে, 40 সালের আগে 40 সালের আগে মানে নেতাজি যখন কলকাতায় আছে, নেতাজি তো 41 সালে চলে যায়। আপনাদেরকে আমি দ্বিতীয় জিনিস বলতে, এখানকার সমস্ত চিঠিগুলো যদি আপনারা কপি দেন আমি দেবো। আমার কোনো রকম জড়তা নেই। আর এগুলো কিছু শুনিয়ে রেখেছি। জানেন কি, মানুষ এগুলো সবাই রাজি থাকে, না বুঝে ফেলে দেয়, অনেকে না বুঝে ফেলে দেয়। আমার বাবার দৌলতে আমি এই চিঠিগুলো, এগুলো সব 90-এর উপর বয়স। আর এটা আপনাকে বিধানদার চিঠি, বিধানদার জন্মদিনে পাওয়া দুর্লভ। মানে কি, এগুলো অনেকই হারিয়ে গেছে, হারিয়ে গেছে। ঠাকুমার ভাই মানে ডক্টর ললিতমোহন বিশ্বাসের স্বামী, ওনাদের ফাঁসি হয়েছিল 4 জন। রাজবাড়ি বসুর নেতৃত্বে বড় একটা মামলা গেছিল 1912 সালে 23শে ডিসেম্বর। রাজবাড়ি বসুই একমাত্র জাপানে পাওয়াতে পেরেছে, সবাই ধরে। আর এই বসন্তী বিশ্বাসের নামে দিল্লিতে পার করেছে, অনেকেই জানে না। এই বইটার মাধ্যমে আমি দিল্লিতে যে বই নিয়ে আছে 29 সেক্টর, এই বইটা পড়বেন। ওদের 4 জনের মানে না, এটা মোল্লার আজাদ মেডিকেল কলেজটা আগে ছিল দিল্লি সেন্টারে। ওদের
নিজেদের সম্পর্কটা করে নেয়। ঠিক আছে, এবারে কলকাতার এই যে একটা আমাদের যে তার ব্যানারে আমরা বিভিন্ন এবারে ফেডারেশন হল এদের 16ই অক্টোবর যে বিখ্যাত দিন বলে ওরা উন্নত করলেন যে এখানে আমরা এক্সিবিশন করতে পারি। মেনলি হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামের তার আগের যে ঘটনাক্রমগুলো স্বাধীনতা দিলে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, ওই সময়টাকে ধরার চেষ্টা করেছি, সেভাবেই করা হচ্ছে। একটা উদ্দেশ্য তো উদ্দেশ্যটা খুবই বড় ব্যাপার। এখনকার ইয়াং জেনারেশন যারা অনেকে জানেন না, তারা দেখতে পাচ্ছেন সেই সময়টাকে করতে পারছেন, দেখতে পাচ্ছেন। যেহেতু অরিজিনাল এক্সিবিটগুলো দেখা যায় তার কারণে শিওরও না, কারণ আপনি তো গুগল করলেও দেখতে পাবেন যে খবরের কাগজ আর যখন আপনি নিজের চোখে ওটা দেখতে পাচ্ছেন তখন তার একটা আলাদা না না, আমি বললাম না আমাদের এই গ্রুপটা 10 বছর ধরে আমাদের আমরা বিভিন্ন জায়গা না এই আইটা আমরা 3 জায়গায় করেছি। এর আগে কলকাতা হয়েছে, শাহজাহাবাদ, তারপরে আমরা এবছরই অরবিন্দ ভবন করলাম। অরবিন্দ ভবন যারা এখানে আছে এই সেম আমরা সত্যজিৎ রায়েরও মনে করেছি। এই ভেরি রিসেন্টলি আমরা উত্তম কুমারের জন্মদিনে 100 বছরে করলেন, সেখানে বড় একটা অনুষ্ঠান জওয়াহরলাল নেহরু নদীতে চিলড্রেন সেখানে আমাদের প্রায় 5 দিন ধরে আমরা এটাতে না ভবিষ্যতের প্রজন্মের কাছে বার্তা একটাই হচ্ছে, সেটা হলো ঠিক যে আমরা দাঁড়িয়ে আছি আমি যদি আমার পূর্বজের কথা ভুলে যাই তাহলে আমি আমার নিজের ডেভেলপমেন্ট করতে পারবো, সেটা একটা খুব বড় ব্যাপার। সেটা ওরা দেখুক এবং আজকে যেটা দেখছি সেটা কালকে পুরোনো হয়ে যাবে, সেটা পাওয়া যাবে। এবং ওর বাসের টিকিট আমার সময় আমি যেটা পেতাম আমার 4 নয়া পয়সা পেতাম, 4 নয়া পয়সা, এখন নয়া পয়সাটাই জানে না সবাই যেটা পয়সা, সেটা এখন একটা আমাদের কাছে একটা সম্পর্কযোগ্য। এমনি এখনকার যেটা আমি পাচ্ছি সেটাও একটা সম্পর্কযোগ্য জিনিস, আমি কোনোদিন যেটা আর পাওয়া যাবে না। যেমন আমার কাছে 10 বাজার পাউডার আছে 1914 একটা আমি দেখে পাউডার 1914 এগুলো দিয়েছিলাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এক্সাক্টলি আমি আপনাকে বলছি যে সালের ব্যাপারটা যিনি একজন সংগ্রাহ ওনার মুখ থেকে শোনাটাই ভালো এবং উনি সেটাকে ক্লিয়ার করতে পারেন। আমরা দেখছি কিন্তু বিভিন্ন সালে একদম সেই আগের যেটা বলছি পরিবর্তনটা এসেছে। আমরা পুরনো তো বলতেই পারি, কিন্তু এক্সাক্ট সালটা যেটা উনি সংগ্রহ করেছেন বা ওনার কাগজে আছে সেখান থেকে নেওয়াটা হচ্ছে বেটার কাজের জন্য। একদম মোটামুটি পুরোনো আমরা রেখে চেষ্টা করেছি এবং এ তো সবই দেখা যাচ্ছে, সবই তো কারণ ক্যামেরাগুলো তো দিনের দিন পরিবর্তন হয়েছে। কাল যে 1919 যেটা ছিল তারপর 1920 আলাদা হয়েছে। ক্যামেরা এমনই একটা জিনিস, এর কোনো পরিবর্তন নেই। কী পরিবর্তন নেই? ক্যামেরা হচ্ছে আলো না দিলে ছবি উঠবে, এটা হচ্ছে ক্যামেরার মূল শক্তি। সে দামি ক্যামেরা হোক আর অদামি ক্যামেরা হোক, আলো যাবে ফিল্মে তবে ছবিটা উঠবে। সেটাই এইবারে যুগের সাথে সাথে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি, যেরকম ক্যামেরার আগে আমরা কখনো ভেবেছি যে ক্যামেরা আলো ছাড়া রং হবে, লাল ক্যামেরা আছে, হলদে ক্যামেরা আছে, এখানে আনা হয়নি। যেসব ক্যামেরা আছে আমাদের, লাল ক্যামেরা, হলদে ক্যামেরা, সবুজ ক্যামেরা, সেই তাপস উনি 60 বছর ধরে সম্ভব
60 বছর, এবং উনি দাদাগিরিকে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন্স হয়েছে। সৌরভ গাঙ্গুলির একটা ফ্ল্যাগ দিয়েছে, চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন। এই আমরা প্রদর্শনী করলাম এই বছরে ঘোরার দিকে। ওনার একটা পুরো গ্যালারি দিয়েছিল ঘোরার দিকে। উনি নিয়মিত প্রদর্শনী করেন। এই কলকাতা কথা বলো, তার সাথে যদি ফোন নম্বর আমি দিয়ে দিতে পারি, আর একটু তো আছেন উনি এসে বলবেন। শহরে যে বাঙালি যারা ব্যাংকার ছিল তাদের ছিল আমার না হলে আমার আছে আমার কাছে দেখায়নি এখানে, কারণ সে ব্যাংক অফ বেঙ্গলটা তো বন্ধ হয়ে গেল। না বন্ধ হয়ে গেল, এখানে বাঙালিদের দেখা আচ্ছা আচ্ছা, ব্যাংক অফ বেঙ্গলতেই ছিল। রাখলে হতো। এই যে নাথ ব্যাংক, দাস ব্যাংক, বাবা এগুলো হচ্ছে টেক্সটাইল লেভেল, যেগুলো তখন ম্যানচেস্টার থেকে জার্মানিতে প্রিন্ট করে আসতো, কিন্তু টেক্সটাইলগুলো আসতো ম্যানচেস্টার থেকে, ঠিক আছে। এবং ভারতীয় মহাদেশে যেহেতু আসতো সেহেতু এইসবগুলো দিত। কিন্তু স্বাধীনতার যে আন্দোলন যখন শুরু হলো, কাপড় বর্জন শুরু হলো, আগে ওরা কী করতো, আগে ব্রিটিশ সাবজেক্টস দিয়ে প্রিন্ট করাতো, রাজা রানী বা ব্রিটিশ সাবজেক্টস। পরবর্তীকালে কী করলো, ওরা দেশীয় এই ভগবানের। আচ্ছা স্যার, এগুলো কি কাগজ শাড়ি যেভাবে ভাজ হয়ে থাকে তার মধ্যে কাগজ ঢোকানো হয়ে যেটা কাপড়ের বেড ধরে প্রতি 600 মিটারের 600 গজের পরে একটা করে প্রিন্ট দেওয়া হতো। আর তারপরে যখন প্রিন্টিং শুরু হলো, স্বদেশি মুভমেন্ট যখন হলো, তখন দেশের কাপড়ের প্রিন্টটা এগুলো এদের ইংলিশই, ওগুলো হচ্ছে জার্মান প্রিন্ট আর এগুলো হচ্ছে এখানকার প্রিন্ট। এইরকম ভালো কালার প্রিন্ট হতো তার মানে তখন? হ্যাঁ, ক্রোমোলিথোগ্রাফ সম্বন্ধে তো আপনার আইডিয়া আছে। বেরোছি সেটা এখানে আমি দেখেছি স্ট্যাম্পে এবং দেশলাই বাক্স। স্ট্যাম্প এবং দেশলাই বাক্স মানে সেই ব্রিটিশের কুইন ভিক্টোরিয়া থেকে ফিলিস্টোয়ার সিজর, এই প্রথম ভারতের সাজা 1947 স্ট্যাম্প। আর বাবার ফিরতলা ছবি 1947 সালের 15ই আগস্ট। এই যে পতাকা দেখছি, ভারতের প্রথম স্বাধীন ভারতের পতাকা। আর এই দেশলাই বাক্সে কী লেখা আছে দেখে, এইটা অন্তত দেখে যাবে যে স্বাধীনতার সময় সূচনা। আর এইখানে স্বাধীনতা এগুলো ব্রিটিশ আমলে সব বাজেয়াপ্ত হয়েছিল, বিদেশি দ্রব্য বর্জন, এই সমস্ত সব ডিজিটাল আপনাকে আমরা পাঠিয়ে দেবো, আপনাকে হ্যাঁ আপনি পাঠিয়ে দেবেন। যে সমস্ত দেশীয় রাজা যারা ছিলেন অনেক সুবিধা অস্ট্রিয়া থেকে এই মাত্রা। এটা একটা মজার সাধারণত অনুষ্ঠান আছে। কদিন থাকবে কোথায় এটা? এটা শনিবার, আগামী শনিবার, পরশু হ্যাঁ, আজকাল পরশু 3 দিন।
ওইদিকে 47-এর একটা অরিজিনাল নথি বছর সিপাহী বিদ্রোহ হয়েছে এবং সেফটি হচ্ছে একটু আরও আগে 1860 পুলিশ কমিশনের এটা হচ্ছে সেই জন্মগ্রহণ যারা হাজি প্রোডাকশন এই একটা প্রশ্নের ছবি 1947 কলকাতা স্বাধীনতা দিবস যেটা একটা স্যার লেভেল পেয়েছিলাম এটা হচ্ছে এগুলো রাখেন আর ডাস্টবিন করে আলাদা করে অ্যাসিড ফ্রি পেপারে ঢুকিয়ে পার্সোনাল জানলার তার পার্সোনাল কাছে রাখা থাকছে। এই লেখাটা খুব ইন্টারেস্টিং এই অ্যাক্টিভিটিটা আমাদের ফাইলের মধ্যে পেয়েছিল আজ আমার বাড়িতে বাবা একটু শর্ট এগুলো এইদিকে আমরা করবো ওইসবের ফিল্ডও আছে আচ্ছা চোর বাগান থেকেও কিন্তু ইংরেজিতে করা হয়েছিল আরেকটা আছে ওইখানে আছে আপনি দেখে নেবেন ইউরেন সানসেট ইউরেন সানসেট হ্যাঁ স্বাধীনতা সমরাকে যে রিপোর্ট এই যে মুক্তি ব্যবহার করা মুক্তি ভালো লেগেছে? হ্যাঁ, মহারাজ দেখছিলাম। কেমন লাগলো এক্সিবিশনে এসে? খুব ভালো খুব মানে এগুলো এক্ষুনি ডিজিটাইজ করতে হবে নাহলে কাগজ তো গুঁড়ো হয়ে যায় প্রিজার্ভ করা যায় না এখন সেটাই আমার মাথায় ঘুরছে কাকে দিয়ে করানো যায় মানে তার পেছনে খরচও আছে আর তার পেছনে একটা প্রযুক্তিও আছে সব করা যায় হ্যাঁ এই ব্যাপারে আপনার তরফ থেকে আপনি কলকাতা কত কথাকে কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেখি আমি একটা কথায় রাস্তায় কথা বলে লাভ নেই দেখি দেখলাম আমি এখন ব্যাপারটা বুঝলাম তাপসবাবু আপনাকে প্রথমেই যেটা প্রশ্নটা বলবো যে এখানে এত ক্যামেরা এক্সিবিশনে নিয়ে আসেন এই সব ক্যামেরাগুলোই কি স্বাধীনতার সময় ব্যবহার করা বা সেই সময়কার নাকি তার পরবর্তীকালেরও রয়েছে? আমি প্রথমেই আমার বিষয়টা বলি আমি শুধু ক্যামেরা সংগ্রহ করি না আমি যত ধরনের হবি আছে অলমোস্ট এভরিথিং আমার সংগ্রহে আছে ক্যামেরা ঘড়ি থেকে শুরু করে অনেক কিছু আমি প্রায় 65 বছর ধরে সংগ্রহ করছি 60 ইয়ার্স ধরে কলকাতা এবং বাংলার বিভিন্ন জায়গায় এবং সরকারি প্রতিষ্ঠান রাজ্য সরকারি প্রতিষ্ঠান বিজ্ঞান সায়েন্স ফেয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি আমার সংগ্রহে বিষয়বস্তু নিয়ে আমি প্রদর্শন করেছি তবে অনেক কিছু সংগ্রহের মধ্যে আমার মূল ভাবনা যেটা যে বিষয়বস্তুটা হচ্ছে এই আমার ভাবনাটা এই যে বিবর্তনের এই কালসেপ্ট অর্থাৎ কীভাবে সায়েন্স আর টেকনোলজি বিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিটা জিনিস ধারাবাহিকভাবে আদি থেকে আধুনিক হলো এইটা হচ্ছে আমার বিষয় আমার শুধু পুরনো জিনিস বা অ্যান্টিক বলে কোনো কথা নাই আমার আদি থেকে আধুনিক আমার সংগ্রহে যে মূল ভাবনা ওইটাই এবং এই মূল ভাবনাটাই আমি মনে করি বিজ্ঞানের ভাবনা যাই হোক বা প্রযুক্তির ভাবনা তা আমার এখানে প্রায় 200 মোর দ্যান 200 বেশি ক্যামেরা সংগ্রহে আছে আমার সংগ্রহে আদি থেকে আধুনিকের মধ্যে প্রথম যুগের ক্যামেরা বিভিন্ন দেশের ক্যামেরা যে ধরনের ছিল যেমন উইনিং বক্স প্লেট ক্যামেরা মেটাল বক্স প্লেট ক্যামেরা ক্যাপ সিস্টেম ক্যাপ খুললেই
সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে ফটো কোনো শাটার সিস্টেম ছিল না। তা থেকে শুরু করে বিভিন্ন সময় যত ধরনের যত টাইপের ক্যামেরা বেরিয়েছে অলমোস্ট সব ক্যামেরাই আমার সংগ্রহে আছে। এখানে বিষয়বস্তু ছিল রাত সরাত, তার মানে আমাদের স্বাধীনতার আগে বিভিন্ন দেশের তৈরি বা আমাদের দেশীয় তৈরিতেও যে যে জিনিস তৈরি হতো বা যা আমরা দেখতে পেয়েছি, এবং স্বাধীনতার পরেও যেসব জিনিস আমরা দেখেছি আমাদের টেকনোলজি বাইরে থেকে আসা এবং দেশীয় টেকনোলজি, সেটা আমার অনেক সংগ্রহে থাকা সত্ত্বেও আমি যেটুকু জায়গা পেয়েছি এখানে তার যথেষ্ট জায়গায় পেয়েছি, কারণ সবাই মিলে তো আমরা এক্সিবিশন করছি। কলকাতা কথার আমিও একজন মেম্বার এবং আমরা কলকাতা কথার পক্ষ থেকে সবাই মিলে এখানে মধ্যে আমরা 11 জন আছি, আমরা সব করছি। আমাকে এই জায়গাটা আমি পেয়েছি, আমি সবাইকে সব জায়গা ভাগ করে দিতে হবে। আমি এই জায়গাটা পেয়েছি। এই জায়গার মধ্যে যতগুলো ক্যামেরা রাত সরাত মানে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরেও যে কিছু ক্যামেরা বেরিয়েছে, যে বদলতি ক্যামেরা বেরিয়েছে, সেটা আমি রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে ক্যামেরাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ক্যামেরাগুলো কি বর্তমান সময় যদি এদের সেই সময়কার রিল যদি ভরা যায় বা সেই ব্যাটারি যদি ভরা যায়, তাহলে ক্যামেরাগুলো কি সচল অবস্থায় পাওয়া যাবে? এগুলো তো মূলত আমি রেখেছি এখানে। আমি ডিজিটাল ক্যামেরা রাখিনি, যদিও আমার বিবর্তনের ধারায় ডিজিটাল ক্যামেরা আসে এবং আমার সংগ্রহ ডিজিটাল ক্যামেরা প্রচুর আছে, ভিডিও ক্যামেরা আছে এবং অন্যান্য অনেক ক্যামেরা, মুভি ক্যামেরা আছে, ইত্যাদি ক্যামেরা আছে। কিন্তু কথা হলো যে আমি এখানে যেহেতু রাত সরাত আমি বেশি দূরে বইনি, আমি 1955 পর্যন্ত বোধহয় গিয়েছি, স্বাধীনতার আগের অনেক বছর। তারপরে স্বাধীনতার পরেও 5-6 বছর 7 বছর পর্যন্ত এগিয়েছি, তার বিষয়ে এগিয়েনি। কারণ তখন অ্যানালগ, তার আগে তো প্লেট ক্যামেরা ছিল, অনেক অন্যরকম সিস্টেম ছিল, পদ্ধতিগত অন্যরকম সিস্টেম ছিল। তারপরে অ্যানালগ ফিল্ম ক্যামেরা বেরোলো, প্লেট ক্যামেরা মানে কাছের নেগেটিভ ছিল, ফিল্ম ক্যামেরা বেরোলো। সেই ফিল্ম ক্যামেরা যে বিভিন্ন টাইপের বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশের থেকে শুরু করে আমাদের দেশীয় প্রযুক্তিতেও যে ক্যামেরা তৈরি হয়েছে সেইগুলো আমি রাখার চেষ্টা করেছি। এগুলো অ্যানালগ ক্যামেরা, এর মধ্যে কোনো ডিজিটাল ক্যামেরা বা কোনো অটোমেটিক ক্যামেরা নেই, বা আধা অটো ক্যামেরা, হাফ অটো এরকম কোনো ক্যামেরা নেই। সেই হিসেবে আমি এখানে ক্যামেরাগুলো সংগ্রহ করে রেখেছি। আচ্ছা, এখানে আছে কি আপনি 200টা ক্যামেরাকেই দিয়েছেন? আপনার যে সংগ্রহে 200টা ক্যামেরা রয়েছে, 200টা ক্যামেরার মধ্যে সিলেক্টেড ক্যামেরা প্রথমেই বলেছি যে অনেক মডার্ন ক্যামেরা 1955 অবধি রেখেছি। তারপরেও যে প্রচুর ক্যামেরা অ্যানালগ বেরিয়েছে, তার মধ্যে 110 ফিল্ম বেরিয়েছে, 117 ফিল্ম বেরিয়েছে, রিফ্লেক্স ক্যামেরা বেরিয়েছে, তারপরে আপনার ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা, পলারয়েড ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা বেরিয়েছে, তারপরে বিভিন্ন ধরনের উন্নত মানের প্রযুক্তিতে উন্নত মানেরই অ্যানালগ ক্যামেরা বেরিয়েছে। তার মধ্যে ওই 1995 রেখেছি। তারপরে আর রেখেছি। এখানে উল্লেখযোগ্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত যে ক্যামেরা, সেই ক্যামেরা আমার সংগ্রহে আছে। তার মধ্যে একটা ক্যামেরার কথা আমি এখনই দেখে বলতে পারি, সেটা হচ্ছে যখন প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন বিভিন্ন দেশের ক্যামেরা প্রযুক্তিবিদরা আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, ফ্রান্স, এরা ভাবলো যে যদি বিশ্বযুদ্ধের পরে তুলতে হয় সাংবাদিকদের, অনেক লাইভ রিস্ক নিয়ে তুলতে হয়। আমরা তো পরবর্তী ক্ষেত্রে ভারত পাকিস্তানের যুদ্ধও দেখেছি, আমাদের ভারতের সাংবাদিকরা ওদের গুলিতে, আর্মির গুলিতে মারা গেছে, দেখতে পারে গুলি করে দেয়। সেই জন্যে ওরা সেই সময় ভেবেছিলেন যে ছোটো ক্যামেরা, নির্বাক ছবির মুভি ক্যামেরা, সাউন্ডলেস মুভি ক্যামেরা, যে ক্যামেরা ওরা কাছেও করে উঠে আড়ালে, কুড়ে ঘরের আড়ালে, বন জঙ্গলে আড়ালে গিয়ে সন্ধ্যা দেখতে না পায়, দেখতে পেলে গুলি করে দেবে, সেই ফটোগুলো করা। যার জন্য আমরা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেসব আমরা ট্রেলার দেখতাম আগে সিনেমার আগে, হ্যাঁ, আর্মিরা গুলি চালাচ্ছে, গাট করে চলে যাচ্ছে, চলমান, অথচ সাউন্ডলেস। সেই ক্যামেরা আমরা একাধিক আছে। আমি এখানে একটা ক্যামেরা রেখেছি। আরেকটা উল্লেখযোগ্য ক্যামেরা আছে, সেকেন্ড ওয়ার্ল্ডের সময় ব্রিটিশ তার সহযোগী দল নিয়ে যখন একের পর এক দেশ দখল করে নিচ্ছিল, সেই সময় ওরা জাপান দখল করে অকুপাই করে নিয়েছিল। সেই সময় জাপানের ক্যামেরা প্রযুক্তিবিদরা, জাপানি সৈন্যবাহিনী এবং তাদের সুবিধের জন্য তারা একদম মিনিয়েচার ছোটো ক্যামেরা
যার মারফতে এটাকে আমি মিনিয়েচার ক্যামেরা যেমন বলছি একদিকে উদ্দেশ্য ছিল এটাকে স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করা, সেই সময় সেই ক্যামেরাটা ব্যবহার করিয়েছিল। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা, সেই ক্যামেরাটাও আমার সঙ্গে আপনি আমাদের প্রথম বিশ্বযুদ্ধের ক্যামেরাটা একটু দেখাবেন? হ্যাঁ, দেখাতে পারি, কিন্তু আমি চালিয়েও দেখাতে পারতাম, যেহেতু এটা কভার করা, সেই জন্য আমি দেখাতে পারি। কোনটা এটার মধ্যে? যেটা নির্বাক ছবির মধ্যে ক্যামেরা আছে, দেখুন এদিকে অনেক সংগ্রহে আছে, আমি একটাই রেখেছি, যে নির্বাক ছবির মুভি ক্যামেরা। কিন্তু পেছন দিকে আছে, পুশ করলে পেছন দিকে দেখার জিনিস, এটা লেন্স করে রিয়েল হয়ে যাবে, আবার যতটা উঠলো আবার ছেড়ে আবার সেকেন্ড টাইম করলে আবার রোল করে উঠে যাবে। আচ্ছা, এই যে এত ক্যামেরা, এগুলোকে সংরক্ষণ করেন কি করে? হ্যাঁ, সংরক্ষণ খুবই যুক্তিযুক্ত এবং এটা খুব সায়েন্টিফিক, যে কোনো শুধু ক্যামেরা কেন, যে কোনো জিনিস সংগ্রহ করা খুব কঠিন, তার চেয়েও বড় কঠিন সেগুলো সুরক্ষিতভাবে সংরক্ষিত করা। তা আমি 65 বছর ধরে সংগ্রহ করছি, স্কুল জীবন থেকে। আমি প্রায় 17 বছরেরও বেশি আমি ভারত সরকার একটি সংস্থায় চাকরি করতাম, রিটায়ার করে গেছি। তারপরেও 17 বছর পেরিয়ে গিয়েও আমি এখনও বিভিন্ন বিষয় সংগ্রহ করছি এবং সংগ্রহের পেছনে দৌড়াচ্ছি। তার মধ্যে ক্যামেরা একটা উল্লেখযোগ্য বিষয়। ক্যামেরা আমি এখনও পেলে কোথায় পাওয়া যায় বা কার বাড়িতে আছে কিনা, অনেকে দেখতে এসেও দিয়ে যায়। আমার বহু ক্যামেরা সংগ্রহ হয়েছে, অনেকে দেখতে এসে আমাকে ফোন নাম্বার দিয়েছেন, বাড়িতে গেছে দিয়েছেন, আর না হলে এখানে এসে দিয়ে গেছে। এইভাবে আমাদের সংগ্রহ এবং সংরক্ষিত করা সত্যি, কারণ এগুলো যান্ত্রিক, ইলেকট্রনিক না, যান্ত্রিক ক্যামেরা, এ চলমান রাখতে হবে। কিন্তু আমার এত এক্সিবিশন হয়, আমি সেই সময় চালাই, দেখি, একটু সানলাইটের দিকে রেখে, লেন্সে চোখ না রেখে একটু শাটার টিপি যাতে আলো ভেতরে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কারণ আমার এত এক্সিবিশন হয়, তবে শীতকালে তো প্রায় 15-20টা জায়গায় এক্সিবিশন পরপর, মানে শুরু হয় বোধহয় অক্টোবর থেকে শেষ হয় মার্চ মাসে। বহু জায়গায় কলকাতায় সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি, কেন্দ্রীয় সরকার। এখানে একটা উল্লেখযোগ্য ক্যামেরা আছে, আমি উল্লেখযোগ্য ক্যামেরা জানতে চান বলতে পারি যে আপনারা জানেন যে যখন রবীন্দ্রনাথের 100 বছর পূর্ণ হলো, সেঞ্চুরি, সেই সময় ঋতুপর্ণ ঘোষকে দায়িত্ব দেওয়া, ঋতুপর্ণ ঘোষ বলছি, শত্রুজাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ডকুমেন্টারি করার জন্য 100 বছরের উপর, 100 বছর। আবার যখন 150 বছর হলো, তখন মিনিস্টার অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঋতুপর্ণ ঘোষকে দায়িত্ব দিয়েছিলেন এবং উনি বইটা সম্পূর্ণ করেছিলেন এবং বইটার নাম দিয়েছিলেন উনি, এই মুহূর্তে ভুলে যাচ্ছে বইটার নাম। যাই হোক, সেই সময় 22 বছর বয়সের রবীন্দ্রনাথ এবং 12 বছর বয়সে যখন মৃণালিনী দেবী বিয়ে হয়েছিল, অবশ্য বিয়ের সময় কোনো ফটো তোলেননি, তারা বহুদিন পরে রবীন্দ্রনাথ ফটো তুলেছিলেন মৃণালিনী দেবীকে নিয়ে এবং সেই ফটো আমার সংগ্রহে আছে। সেখানে যে ধরনের উডেন বক্স প্লেট ক্যামেরা ব্যবহার করা হয়েছিল সেই সময়, সেটা ঋতুপর্ণ ঘোষ কোথাও পাচ্ছিলেন না। কলকাতা ঘোষ স্টুডিও করেছেন, দিল্লিতে করেছেন, কিন্তু শুটিংই বন্ধ হয়ে গেছিল। বা উনি আমাকে ফোনে জানালেন, যদিও আলাপ ছিল না, একটা সূত্রে আলাপ হয়েছিল, উনি আমাকে ফোনে জানালেন যে আমার 12 বছরের মৃণালিনী দেবী রেডি, 22 বছরের রবীন্দ্রনাথ দেবী, সাহেব ফটোগ্রাফার রেডি, কিন্তু ক্যামেরা পাচ্ছেন, আমার শুটিং বন্ধ। আমি একটা সূত্রে জেনেছি যে আপনার কাছে সেই সময়কারের যে ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, সেই ক্যামেরার উডেন বক্স প্লেট ক্যামেরা আছে, আপনি যদি দেন আমি তৈরি করে দিতে হবে। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। উনি আমাকে যেতে বলছিলেন, আমার এক্সিবিশন বুঝতে পারে যেতে পারিনি, পাঠিয়ে দিন, আমি দিয়ে দেবো। তো উনি আর্ট ডাইরেক্টরকে পাঠিয়ে দিয়েছিলেন। আর্ট ডাইরেক্টরকে যখন পাঠিয়েছিলেন, তিনি একটা চিঠি দিয়েছিলেন, চিঠিটা রাখিনি আর জায়গা নেই বলে, উনি হাতে তার প্যাডে সুন্দর করে অনুরোধ করে আমার চিঠি নিয়েছিলেন। শুটিং হওয়ার পর উনি যথারীতি ফেরত দিয়েছিলেন, জীবন স্মৃতি নাম দিয়েছিলেন এবং উনি মারা যাওয়ার পর 22শে শ্রাবণ ডিডি ন্যাশনাল থেকে ওই জীবন স্মৃতিটা চালু করেছিল ডকুমেন্টারি হিসাবে। তখন আমি দেখেছিলাম যে ফটো তুলছে এবং ওই কালো কাপড় চাপা দিয়ে আমার ক্যামেরা নিয়ে
হ্যাঁ, এবং অ্যাকনোলেজমেন্টে দেখেছিলাম প্রথমেই সাধারণত যখন ছিল নাম প্রথমেই আমার নাম অ্যাকনোলেজমেন্টে উনি বলেও ছিলেন যে আপনি এত বড় উপকার করেছেন, অ্যাকনোলেজমেন্টে প্রথমেই আপনার নাম। তারপর যাই হোক, ওটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে দেখানো হয়েছে। এটা উল্লেখযোগ্য ক্যামেরা। আর এই ক্যামেরাটা এই ক্যামেরা আর উল্লেখযোগ্য তার ছবিও আপনাকে আমি দেখাই। আচ্ছা, দ্বিতীয় ভিডিওতে এটা তো দেখলেন, এটা বলেছিলাম যে ভিডিওতে স্পাই ক্যামেরা। এটা কি ক্যামেরা আছে? ওই যে বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এবং সহযোগীরা যখন জাপান অকুপাই করে নিয়েছিল, তখন তাদের ছবি দেওয়ার জন্য তখনকার দিনে তো স্পাই ক্যামেরা বা এই ধরনের ক্যামেরা তখন সেরকম বেরোয়নি, কিন্তু জাপানি প্রযুক্তিবিদরা তাদের সেই সময় প্রয়োজন ছিল তাদের এই ধরনের ছোটো স্পাই মানে মিনিয়েচার ক্যামেরা, এটা স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করবে। এটা কিন্তু ফিল্ম ক্যামেরা। হ্যাঁ, এটা সেই সময় পরবর্তী ক্ষেত্রে বহু বছর পরে কিছু কিছু শৌখিন ফটোগ্রাফাররা বা কিছু সংগ্রাহকরা খুব লিমিটেড দু একটা হাতে এসেছে, তার মধ্যে আমার হাতে আমি তৈরি হয়েছিলাম ক্যামেরার বিপরীত দেখানোর জন্য। গ্র্যান্ড ডিভিশনের চ্যাম্পিয়ন হয়েছিলাম, গ্র্যান্ড ফিনালে জিতছিলাম, গ্র্যান্ড ফিনালে দলগতভাবে চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন ওই জীবনের থেকে ফ্ল্যাট উঠে গেছে। সেখানে দেখি সৌরভ গাঙ্গুলিকে পরিবেশন বলতে হবে, উনি ডেমনস্ট্রেশন দিয়েছিলেন ক্যামেরা, তিনি অনেক ক্যামেরা নিয়েছেন। এই এটা হচ্ছে একটা শটে একটা একবার কালো হয়ে যাবে, ফেলে দিতে হবে। বিয়েবাড়ি ফটোগুলো চাপ ব্যাপার ছিল। এটা হচ্ছে আনইউজ, ওয়ার্ল্ডের কারোর কাছে আছে কিনা আমার জানা আনইউজ। এটা ইউজ হয়ে গেলে কালো হয়ে যাবে, একটা ফটোর জন্য একটা পাবে। ওইটার পরে যখন প্রথম ফ্ল্যাশ হলো, তারপরে ফ্ল্যাশ আছে ব্যাটারি করি, তারপরে ব্যাটারি বেরোলো। আমি তো বেশি আগের কোনো পরেরগুলো রাখিনি এখানে, এখানকার থিম অনুযায়ী। নমস্কার, আপনার নাম কি? আমি অরিন্দম রাও, আমি কলকাতা কথোপকথার একজন মেম্বার। আজকে আমি ফেডারেশন হলে আমি এখানে কিছু লেবেলস দিয়েছি। আগেকার দিনের কাপড়ের যে লেবেলগুলো লাগানো হতো, আগেকার দিনের কাপড়ের লেবেলগুলো আমি এখানে ডিসপ্লে করেছি। এর মধ্যে কি বিশেষত্ব আছে? এই লেবেলগুলো ডিজাইন হতো জার্মানিতে, প্রিন্ট হতো ব্রিটেনে, ডিজাইন অ্যান্ড প্রিন্ট, আর আসতো কাপড়ের বেলের উপরে ছাপিয়ে। তো এখানে দেখবেন সে কাপড়গুলো সব ম্যানচেস্টার থেকে আসতো, ব্রিটেন থেকে আসতো বেশিরভাগ। তো সেই সব লেভেলের এখানে আমি দিয়েছি। এই যে এইখানে যা যা লেভেলস দেখছেন সেগুলো সবই প্রমোলিত গ্রাফ বলে, একটা প্রিন্টিংয়ের প্রসেস, যেটা রাজা রবিবর্মা প্রথমবার ভারতবর্ষে নিয়ে এসেছিলেন, পরে ওটা খুব পপুলারাইজ হয়েছিল। আর তখন এই প্রিন্টিং টেকনোলজি ভারতবর্ষে ছিল না বলে প্রিন্ট হয়ে আসতো জার্মানি থেকে, কাপড় আসতো আপনার গ্রেট ব্রিটেন এইসব এলাকা থেকে। এই জিনিসটা 1800 মাঝখান থেকে 1910 অবধি খুব প্রিভ্যালেন্ট ছিল। পরবর্তীকালে কি হলো, আমাদের যখন স্বদেশি মুভমেন্ট হলো, গান্ধীজি যখন বললো যে বিদেশি কাপড় বয়কট করতে হবে, তখন কী করা হলো, তখন ওরা কী করলো, ওরা তখন এই দেবদেবীর ছবিগুলো লেবেলসে দেওয়া শুরু করলো। দেবদেবীর ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে লোকেরা এটা ফেলে না দেয়, পুড়িয়ে না ফেলে, তার জন্য এই দেবদেবীর ছবিগুলো আসা শুরু করলো। তো এইগুলোকে বিশেষ করে বলা হয় ম্যানচেস্টার লেভেল বলা হয়। আর এই যে এই দিকেরগুলো হচ্ছে সব ভারতীয় লেভেল। মানে যখন গান্ধীজি বললো না স্বদেশি মুভমেন্ট হবে, এখানকার ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাপড় পরতে হবে, খাদি পরতে হবে, হ্যাঁ, যে মুভমেন্টটা হলো, তখন এখানে নানান ইন্ডাস্ট্রি তৈরি হলো এবং এখানেই প্রিন্টিং শুরু হলো, সেগুলো লেভেল। তো আমরা একটা যাত্রা ফ্রম মানে ব্রিটিশ রাজের থেকে আমাদের স্বদেশী মুভমেন্টের যে যাত্রাটা হয়েছে টেক্সটাইল লেভেলের উপরে আমি এটা দিয়েছি। ধন্যবাদ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মানে সুকুমার রায়চৌধুরীর বাবা, তার প্রিন্টিং প্রেসে এটা হয়েছিল। এখানে নিউ রে অ্যান্ড সান, এটা খুব রেয়ার। তখন প্রিন্ট হয়েছিল, এটা আপনি ধরুন প্রিন্ট হয়েছে
এখানে সালও অনেক সময় লেখা থাকে, ধরুন 1910-15 নাগাদ এগুলো সব প্রিন্ট হয়েছে, মানে যখন ওই সবরমতী আশ্রম হেন তেন গেছিল কালার মনে আছে। প্রিন্ট কি তখন হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, ওই বিদেশ থেকে টেকনোলজিটা ভারতে আসলো, রাজা রবিবর্মা নিয়ে আসলো। যে কারণে ওটা হ্যাঁ, তারপরে এখানে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী আবার প্রিন্টিং প্রেসে বিপ্লব এনেছিলেন। উনি হাফ টোন প্রিন্ট এইসবগুলো নিয়ে এসেছিলেন, যে টেকনোলজি বেসিসে আরও এগিয়ে গেছে। ওনার নিজের প্রিন্টিং প্রেস ছিল ইউর অ্যান্ড সান নামে, এই গড়বাড়ুর কাছে। নমস্কার দাদা। আমি সুন্দর একটা এক্সিবিশন আমরা দেখছি প্রদর্শনী। সবথেকে বিষয়টা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ওপর যে জিনিসগুলো আমরা দুর্লভ দেখতে উঠতে পারি না, তো এত সুন্দর এর মূল উদ্দেশ্যটা কি যদি একটু জানতে পারতাম। প্রথম কথা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো যে আমাদের যে ইতিহাসটা ছিল, যে ইতিহাসটা আমরা করেছি এতদিন ধরে, লালিত করেছি, যে ইতিহাসটা আমাদের ঐতিহ্য, সেটা পরবর্তী প্রজন্মের কাছে জানানো যে আমাদের এই রিচ কালচারাল হেরিটেজ ছিল। এই বিপ্লবীরা দেশের জন্য এইভাবে প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা এনেছেন, সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, আমাদের পরবর্তী প্রজন্মের। এই বার্তাটা পৌঁছবে। এবং নেক্সট জেনারেশন কীভাবে এটাকে নিজেরা ধারণ করতে পারবে সেটা দেখতে পারি। সেটা নেক্সট জেনারেশনের থেকেও বড় কথা হচ্ছে তাদের বাবা মারা তাদের কীভাবে গাইড করবে। নেক্সট জেনারেশন তো বাচ্চা, তারা তো দেখে গেল, কিন্তু তাদের বাবা মা হিসেবে আমরা যদি আমাদের সন্তানকে এই গল্পগুলো শোনাতে পারি, সন্তানদের এই জিনিসগুলো দেখাতে পারি, সেটা তাদের উপকৃত হবে। আর এই এক্সিবিশন 3 দিনের তো আয়োজন করা হচ্ছে। 3 দিনের। পরবর্তীটাও হচ্ছে এগুলো যদি আরও আমরা প্রত্যেক বছর কলকাতা মূলত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু সারা পৃথিবীর বিখ্যাত মানুষেরা এখানে রয়েছেন, বিভিন্ন 800 জন রয়েছেন। আমরা গত 10 বছর ধরে কলকাতার বাইরে, ভারতবর্ষের বাইরে আমরা এক্সিবিশন করে আসছি বিভিন্ন বিষয়ের উপরে। আমাদের গত সেপ্টেম্বর মাসে উত্তম কুমারের শতবর্ষ নিয়ে একটা করেছিলাম, সেখানে কয়েক হাজার লোক এসেছিল। এটা আমরা ফেডারেশন হল, একটা ঐতিহ্যবাহী হল, মিলন মন্দির, যেটা রবীন্দ্রনাথ বঙ্গবঙ্গের দিন শুরু করেছিলেন, সেখানে তারা ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। আমরা এখানে একটা ছোটো করে আমাদের প্রদর্শনী করছি। আগামী দিনে পাইপলাইনে আরও অনেক এক্সিবিশন আছে, সেগুলো হবে যথাসময়। এই যে তার পাশাপাশি অনুষ্ঠানটা চলছে, কি বার্তা দেওয়া হচ্ছে, সেটা ফেডারেশন হলের 121তম জন্মদিন, মানে আজকের দিনেই ফেডারেশন হল শুরু হয়েছে 1905 সালে। সেখানে তারা তাদের বিখ্যাত মানুষেরা এসছেন, তারা বক্তব্য রাখছে। আপনাদের এই কত কলকাতা কথা এটা কত বছর? 10 বছর। সেই জায়গা থেকে মেম্বার সংখ্যা যদি বলা যায়? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার মেম্বার সংখ্যা 250 জন। এবার এর বাইরে তো প্রচুর মানুষ আসেন, হাজার হাজার মানুষ আসেন। কলকাতার মধ্যে না, আমি তো বললাম তো যে সারা পৃথিবী বিখ্যাত, এবং আর সবথেকে বড় কথা কলকাতায় বিখ্যাত 30 জন সংগ্রাম আমাদের সঙ্গে আছেন। 30 জন সংগ্রাম। ধন্যবাদ।